আচ্ছা, প্রশ্ন হচ্ছে আম গাছ থেকে আম মাটিতে পড়ে কেন? আচ্ছা, দেখো এটা মূলত অভিকর্ষ বলের কারণে আম গাছ থেকে আম মাটিতে পড়ে। এখন আমরা ফার্স্টে আসলে মহাকর্ষ বলটা একটু বুঝি, যে পৃথিবীর যে দুইটা বস্তু আছে এই দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে আমরা মহাকর্ষ বল বলবো, এবং যার ভর বেশি সে কি করবে, ওই অ্যানাদার যে বস্তু তাকে আকর্ষণ করবে আর কি। তো আমাদের পৃথিবীর মানে টোটাল পৃথিবী এবং তার মধ্যকার যে বস্তু আছে এর মধ্যে ভর বেশি কার? পৃথিবীর ভর বেশি। তাহলে এই জন্য আমরা সবাই কি করি, পৃথিবীর দিকে আকৃষ্ট হই, এবং পৃথিবীর সাথে যখন কোনো বস্তুর আকর্ষণ বল কাজ করে সেটাকে আমরা অভিকর্ষ বল বলি। তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি দাঁড়ালো, যে আম গাছ থেকে আম মাটিতে পড়ে কারণ পৃথিবীর ভর বেশি, বিদেশে প্রত্যেকটা বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, এবং পৃথিবীর আকর্ষণ বলের সাথে অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ বল সেটাকে কি বল বলে, সেটাকে অভিকর্ষ বল বলে। ব্যাস, এটুকু অ্যান্সার এনাফ। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখো কি বলছে, যে নিউক্লিয়ার বোমা শক্তিশালী হয় কেন, ব্যাখ্যা করো। নিউক্লিয়ার বোমা কেন শক্তিশালী হয়? নিউক্লিয়ার বোমা শক্তিশালী হওয়ার মূল কারণ হচ্ছে সবল নিউক্লিয় বল। এখানে বিক্রিয়াটা প্রতিনিয়ত চলতে থাকে, এটা থামে না, এই বিক্রিয়াটা থামে না, কন্টিনিউয়াসলি চলতে থাকে আর কি। ওকে, তো পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভিতরকার প্রোটন এবং নিউট্রনের মাঝে এই প্রচন্ড শক্তি বা বল কাজ করে নিজেদেরকে আটকে রাখে। নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন এবং প্রোটনটা কি করে, নিজেদেরকে আটকে রাখে। প্রচন্ড বলে আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা থাকে, ওর মাঝে অনেক শক্তি জমা থাকে, তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে কিংবা ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে অনেক শক্তি তৈরি করা যায়। ভিতরে যেহেতু এনার্জিটা জমা হয়ে আছে, তুমি যখন বড় নিউক্লিয়াস ভাঙবো তখন কি হবে, সেই এনার্জিগুলো রিলিজ হবে। অথবা ছোট ছোট ইলেকট্রন জমা দাও, তাহলে কি হবে, দেখো এখানেও শক্তি আছে এখানেও শক্তি আছে, দুইটা শক্তি জমা দিলাম, সেখান থেকে কি একটা বৃহৎ একটা এনার্জির একটা সোর্স পাওয়া যাবে। তাই এই কারণে নিউক্লিয়ার বোমা এত শক্তিশালী হয়। ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, ব্যাখ্যা করো। এটা খুব মানে কমন একটা কোশ্চেন। দেখো, ঘর্ষণ আমাদের জন্য ক্ষতিকর কিন্তু প্রয়োজন। ঘর্ষণ ছাড়া আমরা হাঁটতে পারবো না, ঘর্ষণ ছাড়া গাড়ি চলতে পারবে না। গাড়ি কি আজীবন চললে তাহলে ব্রেক করবে কখন? সামনে একজন পথচারী চলে আসলো, রাস্তায় কোনো ঘর্ষণ বল নাই, ওই লোককে বাঁচাতে পারবে না। এই জন্য অনেক সময় দেখবে যে স্টিল ব্রিজ বা আরো অন্যান্য জায়গায় রাস্তা যেখানে সমান থেকে গাড়ির ব্রেক ধরে না, মানুষ দুর্ঘটনা ঘটে যেতে পারে। কেন? কারণ সেখানে ঘর্ষণ বল নাই। ঠিক আছে, এই যেহেতু এখন বলতেছে দেখো, ঘর্ষণের ফলে কিন্তু আরো কয়েকটা পয়েন্ট, যে হাঁটতে পারি, রাস্তায় গাড়ি চলতে পারে, কাগজ কলম দিয়ে লিখতে পারে। আমরা যে কাগজের উপর লিখি, এখানে ঘর্ষণ বল আছে বিধায় তুমি লিখতে পারতেছো। ধরো আমি যদি একটা নর্মাল কলম আনি, খেয়াল করো, আমি যদি নর্মাল একটা কলম আনি এখানে লিখি, আমি কিন্তু লিখতে পারবো না। নর্মাল কলম বলতে আমরা ব্ল্যাক পয়েন্ট যেটা আছে এটা দিয়ে আমি বোর্ডের উপর লিখতে পারবো না। কেন? এখানে কোনো ঘর্ষণ বল নাই। এটার সাথে এই যে দেখো রাবার, আমার কলমের মাথাটা হচ্ছে রাবার দিয়ে তৈরি, এই জন্য আমি এটা দিয়ে একটু লিখতে পারি, একটু ঘর্ষণ বল সৃষ্টি করতে পারি। প্যারাশুট দিয়ে নিচে নামতে পারি, এই ধরনের অসংখ্য কাজ কি হয়, ঘর্ষণের এই সাহায্যে তৈরি হয়। প্যারাশুটরা, যারা প্যারাশুট আরোহী তারা কি করে, বাতাসের ঘর্ষণ বলকে কাজে লাগে, তারা তো উপর থেকে নিচের দিকে নামে, তাই না? তো এখানে এই কথাগুলোই বলতেছে যে প্যারাশুট আরোহী বলো বা আরো অন্যান্য যেগুলো আছে, এটা সবাই এইভাবেই তারা নিচের দিকে নামতে থাকে আর কি। ঘর্ষণ বলতে কি বোঝায়? ঘর্ষণ বলতে বোঝায় যে ওই যে কোনো বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে এবং স্পর্শতলে এই গতির বিরুদ্ধে একটি বাধার সৃষ্টি হয়। ফর এক্সাম্পল, আমি ধরো এই দিকে যাব, আমার তলটা কি করবে, আমাকে এই দিকে একটা বল প্রয়োগ করবে, মানে আমি যেই ডিরেকশনে যাব তার বিপরীত ডিরেকশনে একটা বল প্রয়োগ করবে স্পর্শ তল বরাবর। এই বলটাকেই বলা হয় ঘর্ষণ বল। আচ্ছা, আর এ বাধার ফলে যে বল উৎপন্ন হয় তাই ঘর্ষণ বল। এই বল বস্তুর পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে। বস্তুর ভর ও পৃষ্ঠ অমসৃণ হলে ঘর্ষণ বল বেশি উৎপন্ন হয়। কি বলছে? বস্তুর ভর বেশি এবং পৃষ্ঠ অমসৃণ হলে সেখান থেকে বেশি ঘর্ষণ বল উৎপন্ন হয়। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখো সহজেই এটা বলতে পারি। কিভাবে বলতে পারি? ফর এক্সাম্পল ধরো, অমসৃণ পৃষ্ঠ, অনেক সময় দেখবো যে আমাদের পিচ ঢালা যে রাস্তাটা, অমসৃণ পৃষ্ঠ, বেশি ঘর্ষণ বল তৈরি হয়। সব রাস্তায় কিন্তু সমান ঘর্ষণ বল তৈরি হয় না। অথবা অনেক মানে মেইন হাইওয়েগুলোতে আমরা এরকম দেখতে পাই, বড় বড় মানে পাথরের টুকরো দেখতে পাই, সেখানে ঘর্ষণ বলটা আরো বেশি হয়। আর ভর যত বেশি, মানে বেশি ভর মানে কি, তুমি ওই বস্তুকে ধাক্কা দিয়ে মুভ করাতে পারবে না, ঘর্ষণ বলও বেশি। ভর যত বেশি হবে বস্তুর ঘর্ষণ বল বেশি হবে। তো এই সমস্ত কিছু মিলেই কিন্তু আবার এর সাথে জড়তার একটা সম্পর্ক রয়েছে। চাকা লাগানো সুটকেসটা টেনে নেওয়া সহজ কেন? আচ্ছা, ঘর্ষণ কমানো যায়, চাকা ব্যবহার করে বস্তুর ঘর্ষণ কমানো যায়। বড় গতি ঘর্ষণের পরিবর্তন ছোট আবর্ত ঘর্ষণ দিয়ে কাজ করা যায়। মানে নর্মাল যদি আমরা একটা সুটকেস টেনে নিয়ে যাই তাহলে সেখানে একটা বড় আকারে ঘর্ষণ বল তৈরি হবে। বেটার আমরা সুটকেসের যে তলটা এটাকে দুইটা চাকা দিয়ে লাগাই দেবো, ফলে একটা আবর্ত ঘর্ষণ সেখানে তৈরি হবে। ঠিক আছে, আবর্ত ঘর্ষণ সেখানে তৈরি হবে। বিয়ারিং ব্যবহার করে আবর্ত ঘর্ষণ সাহায্যে সুটকেসকে টেনে নিয়ে যেতে পারবো আমরা। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখো, প্যারাশুট দিয়ে নিচে নেমে আসার সময় কোন ধরনের ঘর্ষণের সম্মুখীন হতে হয়? প্যারাশুট দিয়ে নিচে নেমে আসার সময় প্রবাহী ঘর্ষণের সম্মুখীন হতে হয়, কারণ বায়ু প্রবাহের সাথে তোমার আর একটা
স্তর সেখান থেকে চলে যাচ্ছে আর কি। এই যে এটাই বলতেছে যে যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পথের ভিতর দিয়ে যায় তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে আর কি। সো বাতাসের ভিতর দিয়ে আসতেছে, এটাকে কি হবে? প্রবাহী ঘর্ষণ বলবো আমরা। প্যারাশুট দিয়ে যখন কেউ প্লেন থেকে ঝাঁপ দিয়ে তখন বাতাসের যে প্রবাহী ঘর্ষণ আছে সেটার কারণে সে আস্তে আস্তে কি করে, ধীরে ধীরে সে নিচে নামতে পারে। আচ্ছা, টেবিল টেনে নেওয়ার ক্ষেত্রে কোন বল কাজ করে? টেবিল টেনে নেওয়ার ক্ষেত্রে ঘর্ষণ বল ক্রিয়া করে। তুমি যখন টেবিলটাকে টেনে নাও তখন কি তোমার যে তল, ফ্লোর এবং টেবিলের যে তল, এদের মধ্যে কি একটা সংঘর্ষ হয়, একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়, ঠিক আছে? তো এই ফ্লোর আমাদেরকে কি করতেছে, টেবিলটাকে সামনের দিকে টেনে নিয়ে যেতে বাধা সৃষ্টি করতেছে। তো এই জন্য এটাই বলতেছে যে মেজের পৃষ্ঠের মধ্যে সংস্পর্শের কারণে একটি প্রতিরোধকারী বল তৈরি হয়, আর এই বলই মূলত ঘর্ষণ বল। এটি টেবিলের বিপরীত দিকে কাজ করে। আমরা আগেই বলছি যে ঘর্ষণ বল সবসময় কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল সবসময় বিপরীত দিকে কাজ করবে। তো তাই এটা এখানে কি করবে? বিপরীত দিকে কাজ করলে আমরা এখান থেকে এই পয়েন্টগুলো মানে ভালোভাবে উল্লেখ করতে পারি। ওকে, তো তাহলে আমাদের এই এসব বলকে জানি যে চ্যাপ্টারটা ছিল, এই চ্যাপ্টারে ক এবং খ এর প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করে দিলাম। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। এটা তোমাদের বইয়ের 10ম অধ্যায় থেকে আমরা আজকে এই পর্বটা কমপ্লিট করলাম। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আসার মতো আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম। এক্সামে যদি এভাবে লিখতে পারো আশা করতেছি তোমাদের সেই 2 এ 2 বা 5টা যে 10 মার্কস সেটা তোমাদের এখান থেকে ফুলফিল হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, নতুন পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।